ओम परतत्वे सदालीनो रामकृष्ण समागमया यो धर्म स्थापन रतो वीरेशम तम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামীজির পদপ্রান্তে গ্রন্থের থেকে পাঠ এবং আলোচনা। এই গ্রন্থটি রচয়িতা আজ হচ্ছেন স্বামী অবজজানন্দজি মহারাজ। আমরা শেষ করেছিলাম বিগত দিন স্বামী অচলানন্দজির চলে যাওয়ার ঘটনা দিয়ে। স্বামী অচলানন্দজি খুব নিশ্চিন্ত ছিলেন। যখন তাকে কেউ জিজ্ঞাসা করতেন আপনার শরীর চলে গেলে কোথায় যাবেন, তিনি খুব নিশ্চিন্ত হয়ে বলতেন শ্রীরামকৃষ্ণ থেকে এসেছি, শ্রীরামকৃষ্ণের কাছে ফিরে যাব। এই কনভিকশনটা আমাদের সকলের ভেতরে আসা দরকার। আমরা শ্রীরামকৃষ্ণের এবং শ্রীরামকৃষ্ণ আমার, আর অন্য কোথাও XYZ অন্য কোথাও যাব না, তার কাছেই ফিরে যাব। তার জীবনের বহু উদ্বিগ্ন ঘটনা আছে যা মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। একজনকে তিনি জীবনের অন্তিম ভাগে তার একটি চিঠি আছে, সেখানে লিখেছেন, লিখিয়াছ আমি মঠে গেলে কত লোকের কল্যাণ হয় ইত্যাদি। কল্যাণ যিনি করবেন তিনি দেখিতেছেন। তবে আমার এখন ভালো লাগে এই যে যদি সত্য সত্য লাইফ গঠন করতে চায় তবে তার সঙ্গে প্রাণের কথা বলি এবং আনন্দ লাভ করি। শুষ্ক প্রণাম আর দেখাশোনায় কিছু নাই, ইহাই দৃঢ় ধারণা আমার। যে স্পিরিচুয়ালিটি এই সংঘের মেরুদণ্ড, তাহাকে খুব জোরের সহিত দৃঢ় রাখা দরকার। সেদিকে দৃষ্টি না দিলে ভবিষ্যৎ অন্ধকার। প্রভুর ইচ্ছায় পূর্ণ হইতেছে ও হইবে। সবসময় ভগবানের কথা বলতেন। সবসময় ভগবানের কথা বলা আরেকজন সাধু ছিলেন স্বামী বিশুদ্ধানন্দজি। কেউ কেউ মজা করে তার সমবয়সীরা বলতেন রেডিও স্টেশন চলছে। যখনই কেউ যেত তার কাছে সবসময় তিনি কথামৃত পাঠ করতে বলতেন থাকেন এবং সেই নিয়ে আলোচনা ব্যাখ্যা হতো। কোনো একটা মুহূর্তের জন্য তিনি নিজেকে আলাদা রাখতেন না। কেদার বাবা অচলানন্দজি মহারাজ ছোট ছেলেদের সঙ্গে মিশতেন। একটি ঘটনা আপনাদের অনেকবার বলেছি, আমার খুব প্রিয় ঘটনা। এটা আত্মস্থানন্দজির সঙ্গে ঘটেছিল। আত্মস্থানজি কেদার বাবার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন, যে কারণে আত্মস্থানন্দজির ঘরে ঠাকুর মা স্বামীজি ছাড়া ওনার যে ঠাকুরের স্থান ছিল না, আলমারির ভেতরে রাখতেন। ঠাকুর মা স্বামীজির একটি ছবি ছিল পুরোনো দিনের, মেটাল কাভারের। কত পুরনো ভগবানই জানে। আর আমি তখন দেখেছি, তখনই বেশ পুরনো, একদম ওটা যে মেটালের বোঝাই যেত না, কালো হয়ে গেছিল। ছবিগুলো খুব উজ্জ্বল ছিল। আর একটি ঠাকুর আর মায়ের অর্থ বিগ্রহ, আর দুজন সাধুর ছবি ছিল। একজন স্বামী নির্বাণানন্দজি এবং নির্বেদানন্দজি এবং আরেকজন হলেন স্বামী অচলানন্দজি। অচলানন্দজির কথা বলতে বলতে তিনি আপ্লুত হয়ে পড়তেন। অচলানন্দজি ওনার ইন্সপিরেশন, সাধু হওয়ার জন্য ইন্সপিরেশন দিয়েছিলেন। এরকম ঘটনা আছে যে অচলানন্দজি যখন মঠে আসতেন তখন উনি বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে ছুটি নিয়ে এসে মঠে বাস করতেন। স্বামীজির মন্দিরের বিপরীত দিকে যে প্রেমানন্দ মেমোরিয়াল আছে, ওই বাড়ির দোতলায় তিনি থাকতেন এবং সেখান থেকে এসে রোজ সকালবেলা জপধ্যান শেষ করে তিনি এসে মহারাজের ঘর পরিষ্কার করতেন, মহারাজের এঁঠো বাসন মাজতেন, জামা কাপড় কাচতেন, বিছানা করতেন এবং করে রেখে আবার গঙ্গা স্নান করে তিনি জপ করতে যেতেন। ফিরে এসেছেন তিনি একদিন, তিনি এসে দেখছেন তার জীর্ণ জুতোটাকে কেউ পালিশ করে রেখে দিয়েছে। আত্মস্থানন্দজি ভেবেছিলেন অচলানন্দজির সেবক ছিলেন ব্রহ্মচারী মদন মহারাজ বোধহয় এই কাজটি করেছেন। উনি খুব অসন্তোষ প্রকাশ করছেন, আর কারণ তিনি তখনও ছাত্র মদন মহারাজ ব্রহ্মচারী। তাকে তিনি বলছেন যে মদনদা তুমি এই কাজটি কেন করলেন? তিনি বলছেন না, এই কাজটি আমি করিনি। আত্মস্থানজি আমাদের বলেছিলেন মাছ খাই গলায়, যে আমি বললাম যে তুমি মিথ্যাবাদী, তুমি এই কাজটা করে এখন ধরা পড়ে গেছো, সেই কারণে তুমি স্বীকার করতে চাইছো না। যখন এই তর্কাতর্কি হচ্ছে তখন অচলানন্দজি ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে। আত্মস্থানজি বলেন দেখুন মদনদা আমার জুতোটা পালিশ করে রেখেছে, আর এখন সেটা অস্বীকার করছেন। অচলানন্দজি বলেন এই কাজটি মদন করেনি, সেই কারণে তো অস্বীকার করছে। উনি জিজ্ঞেস করেন কে এই কাজটি করেছেন, তখন জানা যায় অচলানন্দজি নিজেই এই কাজটি করেছেন। আত্মস্থানজি ভীষণ রকমের ভেঙে পড়েছিলেন। বলেন আপনি এত প্রবীণ সন্ন্যাসী, এত বহুমানিত সন্ন্যাসী হয়ে এরকম করলেন? তিনি বলেন আমরা দুজন তুতো ভাই, আমি বিবেকানন্দের শিষ্য, তুমি বিজ্ঞানানন্দের শিষ্য। মহারাজ একবার কথা প্রসঙ্গে খুব অসুস্থ ছিলেন,
আমরা মহারাজের হাত পা টিপছিলাম, স্বামী আত্মস্থানন্দজি। আমরা নতুন তো বুঝতে পারিনি, আঙুলের টিপ দিয়ে টিপে যাচ্ছি, খুব লাগছে মহারাজের। মহারাজ বললেন ওরমভাবে টিপে না, বলে মহারাজ আরাম কেদারে বসেছিলেন, আচমকাই ঘুরে আমার জামার হাতাটা তুলে এই হাতটা টিপতে শুরু করলেন এবং টিপে দেখাচ্ছেন কীরকম করেন। আমার খুব মন খারাপ হয়েছিল। তখন মহারাজ এই ঘটনাটি আমাকে বলেছিলেন। অচলানন্দজি কি সহজ সরল জীবন ছিল, সাধারণের সাথে মিশে যেতে পারতেন, বন্ধুর মতো মিশে যেতে পারতেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে আমরা যে কথাটা বারবার বলে থাকি যে শ্রীরামকৃষ্ণ আমাদের বন্ধুর মতো মিশেছিলেন। বন্ধুরা একে অপরকে মিশে কথোপকথনের দ্বারা কথা বলে, তারা একে অপরের সঙ্গে কথা বলে, আড্ডা দিতে 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 তার সাথে আলাপ হয়, পরিচয় হয়, সম্পর্ক হয়, ঘনিষ্ঠতা হয়। শ্রীরামকৃষ্ণের কথামৃত আর কিছু না, আমার আপনার সঙ্গে শ্রীরামকৃষ্ণের একটি আড্ডা। এই কাশী সেবাশ্রম সঙ্গে কথা বলেছি, স্বামীজির অভিপ্সিত কাশী সেবাশ্রম, কাশী বারাণসী রামকৃষ্ণ মিশন হোম অব সার্ভিস বারাণসী। এর একজন প্রতিষ্ঠাতা ছিলেন, যেমন অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন যেমন কেদার বাবা স্বামী অচলানন্দজি, অন্য আরেকজন ছিলেন শুভানন্দজি বা চারুবাবু। অদ্বৈত আশ্রমের এই সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অচলানন্দজির যেমন ব্যাকগ্রাউন্ড কাশীতে, ইনার কিন্তু চারুবাবু কলকাতারই লোক ছিলেন। তার পূর্ব আশ্রমের নাম ছিল চারুচন্দ্র দাস। ভীষণ শান্ত মানুষ। আপনারা যদি এই স্বামীজির পদব্রত এর ছবিটি দেখেন তাহলে বুঝতে পারবেন, অসম্ভব শান্ত মানুষ ছিলেন, কিন্তু এবার অমিত বীর্য কার্যশীল মানুষ ছিলেন, সবসময় প্রচুর কাজ করতে পারতেন। তার বাবা শ্যামশঙ্কর দাস, এরা প্রথম দিকে ওই উত্তর 24 পরগনার ইছাপুরের কাছে থাকতেন এবং পরবর্তীকালে কলকাতার মুসলমান পাড়া লেন, সেইখানে তারা বাস করতেন। 1892 খ্রিস্টাব্দে যখন তিনি কলেজের সেকেন্ড ইয়ারে পড়েন, তখন ধীরে ধীরে তার মন অধ্যাত্মবিদ্যার দিকে এগিয়ে যান। সেই সময় কলকাতায় একটা ওয়েভ চলছিল, ব্রাহ্ম সমাজ মুভমেন্ট, এবং তখনকার দিনে সভ্য মানুষরা যখনই কোনো কিছু করবেন ভাবতেন, তারা ব্রাহ্ম সমাজীদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতেন। তখন সেই সময় বিখ্যাত ব্রাহ্ম সমাজীরা কলকাতাতে ছিলেন। ঠাকুরবাড়ির একটা শক্ত প্রভাব ছিল। কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, এরা তখন কলকাতায় ছিলেন। কেশবচন্দ্র সেনের শরীর চলে গেছে, কিন্তু ছিলেন একই সঙ্গে রামচন্দ্র দত্ত। তিনি কাকুরগাছি যোগদানে থেকে অল্প বয়সী ছেলেদের অনুপ্রাণিত করতে পারতেন। কলকাতায় সে সময় একটা রেনেসার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা পরিবর্তন। মানুষ যেন ধর্মীয় আবর্তনের মধ্যে দিয়ে একটি মুক্তির উপায় খুঁজে চলেছে। এখন যেমন ছেলেপুলেরা, আমরা তো খুব অবাক হয়ে যাই, এবছর আর দেখছি না, 1-2 বছর আগেও দেখেছি, যখন করোনার পর ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিতে এলো, তখন মাধ্যমিক পরীক্ষা দেওয়া আর ওই পিকনিকে 25শে ডিসেম্বরের পিকনিকে যাওয়ার মতো মধ্যে আর কোনো ফারাক খুঁজে পাচ্ছিলাম না। যেন কোনো রকমের ছেলেপুলেদের পাশ করিয়ে দেওয়া, এটাই যেন সরকারের একমাত্র কাজ হয়। এই বছর দেখছি একটু অন্যরকম দেখছি, ছেলেপুলেরা পড়াশোনা করছে, পড়াশোনা সেই পরিস্থিতি ফিরে এসেছে, তারা সিরিয়াসলি ভাবনা চিন্তা করছে পড়াশোনা করবার সময়। তখন আমাকে খোঁজ নিতে হতো কোন স্কুলে কতজনকে বলে দেওয়া হচ্ছে উত্তর, কতজন ছাত্রকে উত্তর বলে দিচ্ছে। পঞ্চায়েত অফিস থেকে অনুরোধ করা হচ্ছে মাস্টারমশাইদের উত্তর যেন তারা বলে দেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, নাহলে ছেলে মেয়েগুলো কোনোভাবেই পাশ করতে পারবে না। কিন্তু সেই পরিস্থিতিটার বদল হয়েছে, এবং তখনই দেখেছিলাম ছাত্রদের ভেতরে একটি নতুন খেলা শুরু হয়েছিল, পাবজি। অনুকূলচন্দ্রের আশ্রমের একটি ওদের যে সংকীর্তনে, সেখানে একজন গায়ক তিনি বলছিলেন কিরকম পাবজি থেকে মুক্তি পেতে তিনি আধ্যাত্মিক পথ অবলম্বন করেছিলেন। এই পাবজির একটা প্রভাব চলছিল তাদের, এক ধরনের অদ্ভুত খেলা, নেশার খেলা। কিন্তু তখনকার দিনের যদি দেখেন, এই যে সময় এই শুভানন্দ এরা সব এসেছেন, কালীকৃষ্ণ মহারাজ, বোধাত্মানন্দজি এরা সব এসেছেন, এদের সময় একটা অদ্ভুত একটা আধ্যাত্মিক উন্নতি, ছেলেপুলেদের আত্মচরিত্রের বিকাশের চেষ্টা চলেছিল। কারণ ইংরেজ শাসন এত বেশি কড়া হয়ে যাচ্ছিল, ইংরেজ শাসনের অত্যাচার এত বেশি তীব্র হয়ে যাচ্ছিল যে মানুষ তার থেকে আত্মমুক্তির চেষ্টা করছিলেন।
এই আত্মমুক্তির চেষ্টাতে নিজেদের চারিত্রিক সংশুদ্ধির প্রয়োজন তারা মনে করেছিলেন। নিজেদের চরিত্রবল গঠন না হলে এই অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারবেন না, এই অন্যায়ের বিরুদ্ধে তারা জগৎকে মুক্তির পথ দেখাতে পারবেন না। এই কারণে এই সময় ছাত্রদের ভেতরে আধ্যাত্ম চেতনা এবং আধ্যাত্মিক চর্চার প্রভাব আসছিল এবং তারা অনেকেই তাকে সাহায্য করতেন। এর মধ্যে রামচন্দ্র দত্ত, তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কীয় নানা রকমের আলোচনাদি করতেন এবং অল্প বয়সী ছেলেপুলেদের যোগদানে রেখে তিনি চেষ্টা করতেন তাদের ভেতরে ভগবত চিন্তা এবং ভগবত ভাব জাগ্রত করার। তিনি বলতেন, তাদেরকে অনেককেই বলেছেন, শুনেছি, আমরা করেছি, যে তখন তিনি সকলকে দক্ষিণেশ্বরে পাঠাতেন পূর্ণিমা বা অমাবস্যার দিনগুলো, যেদিনকে বিশেষ বিশেষ দিন সেদিনকে তারা পাঠাতেন, যাতে দক্ষিণেশ্বরে গিয়ে তারা পঞ্চবটির ধারে বসে তপস্যা করতে পারেন, পঞ্চবটিতে থেকে তারা তপস্যা করতে পারেন। এই একটা ভাব সকলের ভিতর জাগিয়ে রেখেছিলেন, যেটি শুভানন্দজির মধ্যে ছিলেন। তারা খুঁজে চলেছিলেন একটি আধ্যাত্মিক লক্ষ্য, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না, নানা জায়গা থেকে পাচ্ছিলেন। তখন কলকাতার হ্যারিসন রোডে থাকতেন বিজয় কৃষ্ণ গোস্বামী, এবং বিজয় কৃষ্ণ গোস্বামী সেখানে থেকে উত্তর কলকাতার ছেলেদের ভেতরে একটা অদ্ভুত প্রভাব বিস্তার করছিলেন। এর ফলে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাদের সকলেরই আত্মিক উন্নতির একটা ভীষণ রকমের চেষ্টা চলেছিল। আরেকজনের কথা না বললেই নয়, যার কথা বড় একটা কেউ আলোচনা করে না, কিন্তু যিনি এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের পরবর্তীকালে যারা পথিকৃত হয়েছেন, তাদেরকে তৈরি করার ক্ষেত্রে তাদের জীবনে আধ্যাত্মিক চেতনাটা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করতে একটি অসাধারণ কাজ করে গিয়েছিলেন। তার নাম স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। তিনি সাধারণত একটু লুকিয়ে থাকতেই ভালোবাসেন, তার প্রকাশ খুব কম। যেমন বেলুর মঠে গেলে বাবুরাম মহারাজ, এখন যারা আছেন এই ওয়েস্টে আমাদের যে সমস্ত সেন্টারগুলো আছে, যেগুলো যাদের দ্বারা প্রভাবিত হয়েছে, যাদের দ্বারা তৈরি হয়েছে, তারা প্রত্যেকেই স্বামী প্রেমানন্দজি তারা শ্রীরামকৃষ্ণ ভাবের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। যে কারণে আমাদের ওয়েস্টের প্রায় সব সেন্টারে ঠাকুরমা স্বামীজির অস্থি ছাড়াও আর দুজনের অস্থি রাখা আছে প্রায় সব জায়গায়। একজন হলেন স্বামী ব্রহ্মানন্দজি, এদের সকলের গুরু স্বামী ব্রহ্মানন্দজি, এবং সকলকে অনুপ্রেরণা দিয়েছিলেন বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দজি মহারাজ। ঠিক সেই রকমভাবে অল্প বয়সী ছেলেদের ভেতরে স্বামীজির ভাব, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের ভাবের প্রকাশ, এবং নিরন্তর সেই আগুনটিকে জ্বালিয়ে রাখার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায়, কলকাতায়, কাশীতে বিশেষ করে স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। চারুচন্দ্রের কয়েকজন ধর্মবন্ধু ছিলেন, তারা একসঙ্গে বসে সৎকথা এবং সাধু মহাত্মাদের জীবন এরা নিয়মিত চর্চা করতেন। বাবা মায়ের কাছে এটা একটা খুব তীব্র একটা সমস্যার কারণ হয়ে দেখা দিল। আমাদের ছেলেপুলেরা চোর হলে আমাদের খুব একটা দুঃখ হয় না, আমাদের ছেলেপুলেরা সাধু জাতীয় চিন্তা করলেই আমাদের খুব দুঃখ হয় যে ছেলেটা সম্পূর্ণ বোধহয় নষ্ট হয়ে গেল, তাকে আর বোধহয় আপন করে পাওয়া যাবে না। এটা একটা আমাদের নতুন একটা চিন্তাধারা চলতে থাকে। এটা সব জায়গায় সব যুগেই সত্য। কালকেই আমরা একজনের গল্প বলছিলাম যে তারা সারা দিন, সারাটা জীবন তার বাবা মা তার ছেলেদের রামকৃষ্ণ মিশনে পড়িয়েছেন। একবারে সেই ক্লাস 1 থেকে স্কুলে পড়েছে, ক্লাস 11 থেকে নরেন্দ্রপুরে পড়েছেন, কলেজ পড়েছেন, এমনকি নরেন্দ্রপুরের পিজিডি থেকে তারা এমস্ট্যাট করেছেন, সব কিছু করেছেন। এদের মধ্যে কেউ কেউ যখন সাধু হতে আসেন, কারুর মায়েদের কাছে আমরা শুনেছি এরকম কথা যে আমি যদি জানতাম যে তুই সাধু হবি, তাহলে কোনোদিন তোকে রামকৃষ্ণ মিশনের স্কুলে ভর্তি করতাম না। তখনও ছিল যেমন সত্য, এখনো ঠিক সেই রকম সত্য। তখনকার দিন একটু অন্যরকম ছিল। বাবা মার ওপর ছেলেদের, বাবা মা যখনই বুঝতেন ছেলে হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই তার একটা গাছতলা করে দিতেন। এরা খুব উঠে পড়ে লাগলেন যে চারুচন্দ্রের যেন বিবাহ দেওয়া যায়, বিবাহ দিলে মন ঘরে আবদ্ধ হবে, সে আর উঠবে না। কিন্তু চারুচন্দ্র ওসবের দিকেই গেলেন না। তিনি সৈনহা এন্ড চন্দ্র এই একটি কোম্পানি, একটি সলিসিটর কোম্পানি, সেই কোম্পানিতে তিনি ক্লার্কের কাজ নিলেন এবং সেই কেরানির কর্ম তিনি করা শুরু করলেন। সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি তারা সেই কাজকর্ম করতেন। বাকি সময় তিনি তার বন্ধুদের নিয়ে সাধন ভজন পাঠ আলোচনা করতেন। নিজেদের বাড়িতে এইটা করা একটা খুব সমস্যা হয়েছিল।
আর যেহেতু তিনি চাকরি করতেন, তার কাছে কিছু টাকা ছিল, তাই তিনি একটি ঘর ভাড়া নিলেন। যে ঘরে স্বতন্ত্রভাবে তিনি থাকতেন। শুধু তাই নয়, তার বন্ধুরা এসে সেইখানে সাধন ভজন করতেন, তারা ভগবানের পাঠ আলোচনাদি করতেন। কি প্রথম দিকে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য আসতেন এবং কিছু সময় থাকতেন। শেষের দিকে খাওয়া দাওয়া ছাড়া আর বাড়ির সঙ্গে কোনো রকম সম্পর্ক চলছিল না। এই ছোট্ট ঘরটিতে ভাড়া নিয়ে তারা তাদের মতো করে সদ্গ্রন্থদি পাঠ করে থাকতেন। 1895 খ্রিস্টাব্দে তিনি কেদার বদ্রী যাত্রা করলেন তার এক বন্ধুকে নিয়ে। কেদার বদ্রী এবং এই প্রসিদ্ধ তীর্থ দর্শনের ফলে তার যে আধ্যাত্ম জিজ্ঞাসা সেটি যেন তীব্র থেকে তীব্রতর হতে থাকলো। 1897 সালের 21শে ফেব্রুয়ারি, আর কদিন হবে, স্বামীজি পাশ্চাত্যে বেদান্ত প্রচার সেরে কলকাতায় প্রত্যাবর্তন করলেন এবং শিয়ালদা স্টেশনে তার ট্রেন বজবজ থেকে শিয়ালদা স্টেশনে যখন তিনি এলেন, তখন যে ঘোড়ার গাড়িটি করা হয়েছিল স্বামীজিকে নিয়ে আসার জন্য, ছাত্ররা, অল্প বয়সী ছাত্ররা সেই ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে দিয়ে নিজেরাই স্বামীজিকে টেনে নিয়ে এলেন। স্বামীজি গাড়ির ভেতরে থেকে সকলকে আশীর্বাদ করতে করতে যাচ্ছেন এবং এক বিরল দৃশ্য কলকাতা দেখল যে স্বামী বিবেকানন্দ যে ঘোড়ার গাড়িটি চড়ে এসেছিলেন, সেই গাড়িটি ঘোড়ার বদলে অল্প বয়সী যুবক ছাত্ররা তাকে টেনে নিয়ে যাচ্ছেন। এই যারা টেনে নিয়ে গেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শুভানন্দ বা চারুচন্দ্র। তারা মনে করেছিলেন, পরবর্তীকালে তিনি তার চিঠিতে লিখেছেন, তার মনে হয়েছিল যেরকম জগন্নাথের রথের রশি তিনি টানলে যেরকম আনন্দ হয়, তারও ঠিক সেই রকম ভাবে হয়েছিল। তারা ওখান থেকে স্বামীজিকে টেনে নিয়ে কাশীপুরে গোপাললাল শীলের বাগান বাড়িতে সেইখানে গিয়েছিলেন এবং সেখানেই স্বামীজির পাদপদ্মে তারা প্রণাম করেন। সারাদিনের শোভাযাত্রা গৃহে থেকে ফিরে এলেন বটে, কিন্তু তার মন স্বামী বিবেকানন্দের কাছে পড়ে থাকলো। স্বামীজি যেন তার সমস্ত মনটিকে কেড়ে নিলেন। স্বামী বিবেকানন্দকে দেখার পরে তার যেন একটা নতুন রাজ্য তার চোখের সামনে খুলে গেল। তিনি আলমবাজার মঠ এবং পরবর্তীকালে বেলুর মঠেও শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যমণ্ডলীর সঙ্গে দেখা সাক্ষাৎ করা শুরু করলেন। এবং এই সমস্ত, আগেই বলেছি, এই সমস্ত অল্প বয়সী ছেলেদের স্বামী নিরঞ্জনানন্দজি খুব ভালোবাসতেন এবং তাদের প্রেরণা দিয়ে চলতেন। পরবর্তীকালে ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি, ব্রহ্মচারী জ্ঞান মহারাজ ছিলেন স্বামীজির শিষ্য, যিনি সন্ন্যাস নেননি। স্বামীজি তাকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছিলেন। তিনি গেরুয়া পরতেন কিন্তু শিখা সূত্রধারী ছিলেন। ব্রহ্মচারী জ্ঞান মহারাজ সমস্ত ছেলেদেরকে ডাকতেন এবং তাদেরকে অনুপ্রেরণা দিতেন। আপনারা দেখেছেন বেলুর মঠে এই যে পুরনো বাড়ি, যেটা স্বামীজির বাড়ি আছে, সেই বাড়ি তখন তো এদিক দিয়ে ঢোকা হতো না, গঙ্গার পাড় দিয়ে ঢোকা হতো। গঙ্গার পাড় দিয়ে ঢুকলে এই বাড়িতে ঢুকে বাম দিকে যে ঘরটা, এখন ওই স্বামীজির ঘরে সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য যে সেই সিঁড়ির বাম দিকে যে একটা ছোট ঘর ছিল, সেই ঘরে থাকতেন ব্রহ্মচারী জ্ঞান মহারাজ। কোনো ছেলেপুলে এলেই তাদেরকে তিনি পাকড়াও করতেন, কাছে নিয়ে আসতেন, কথা বলতেন এবং ছোট ছোট স্বামীজির উপদেশ, সেই ছোট ছোট লিফলেট তার কাছে থাকতো। একটা দুটি তাদের পড়তে দিতেন এবং বেশিরভাগটা দিতেন বিভিন্ন মানুষের মধ্যে বিতরণ করতে। যখনই অন্য মানুষকে বিতরণ করা হচ্ছে, তখন এ সম্পর্কে, যা বিতরণ করা হচ্ছে এ সম্পর্কে তাদের একটি সম্যক ধারণা থাকা দরকার। সেই উপলক্ষেই তাদের মধ্যে তিনি স্বামীজির চর্চা করাতেন এবং স্বামীজির চর্চা করতে গিয়ে তাদের ভেতরেও অদ্ভুত একটা পরিবর্তন ধীরে ধীরে লক্ষ্য করা গেল। নিরঞ্জনানন্দজি তো ছিলেনই, আর নিরঞ্জনানন্দজি সেই সময় একটি লিথোগ্রাফের ছবি উপহার দিয়েছিলেন চারুচন্দ্রকে। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন প্রথম কাশীতে শ্রীরামকৃষ্ণ উৎসব হয়, আমরা এর আগের বারে পড়েছি অচলানন্দজি কেদার বাবার জীবনীতে, তখন শ্রীরামকৃষ্ণদেবের কোনো ছবি তার কাছে ছিল না। এই যে লিথোগ্রাফের ছবিটি নিরঞ্জনানন্দজি চারুবাবুকে দিয়েছিলেন, এই ছবিটি চারুবাবুর কাছ থেকে আমাদের অচলানন্দজি কেদার বাবা চেয়ে নিয়ে এসেছিলেন এবং সেই ছবিটি তার বাড়িতে রেখে সেইখানে পুজো অর্চনাদি হয় এবং স্বামী নিরঞ্জনানন্দজি আসেন, তিনি পূজা এবং হোম করেন এবং সমবেত ছাত্রদের এবং অল্প বয়সী যুবকদের কাছে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করেন। পরবর্তীকালে যখন কেদার বাবা, চারু বাবা এরা ঠিক করলেন যে তারা কাশী সেবাশ্রম সংঘ তৈরি করবেন, তখনও পার্মানেন্ট কোনো জায়গা পাননি, ভাড়া করা ক্লাব ঘরেতে শুরু করবেন। তখন তারা যখন শুরু করেন, এই লিথোগ্রাফের ছবিটি
পর্যায়ক্রমে তাদের কাছে আসে এবং সেটি তাদের কাছে ছিল, অনেক বছর অবধি ছিল। এখন ঠিক কোথায় আছে আমিও জানি না, কিন্তু এইটি তাদের মূল ছিল, লিথোগ্রাফের ছবি, এবং তারা একসঙ্গে সেই ছবিটির সামনে বসে সবাই জপ ধ্যান করতেন। 1898 খ্রিস্টাব্দ, তখনকার দিনে, এখনকার দিনে বাবা মারা যেরকম ওল্ড এজ হোমে যান, ঠিক সেরকম তখনকার দিনের বাবা মারা কাশি যেতেন, কাশিতে মরবেন বলে যেতেন। সাধারণত সবাই তাদের একা ছেড়ে দিতেন, কিন্তু চারুচন্দ্র তাদের একা ছাড়লেন না। কলকাতার চাকরি ছেড়ে দিয়ে বাবা মাকে দেখাশোনা করার উদ্দেশ্যে তিনি বাবা মার সাথে কাশি যাত্রা করলেন। নিত্য গঙ্গা স্নান, বাবা মাকে দেখাশোনা করা, এই সমস্তই করবেন বলে ঠিক করে রেখেছিলেন। কিন্তু তিনি মনে করলেন যে শুধু সাধুসঙ্গ, সাধু ভজন, সাধন ভজন এবং সাধুসঙ্গ করলেই হবে না। তিনি স্বামীজির ভাবে কিছু সেবা কাজ করার কথা ঠিক করলেন। সেই সময় প্রসন্ন মৈত্রের বিদ্যালয়ে তিনি শিক্ষকতার কাজ নিলেন, যদিও তিনি তার থেকে কোনো অর্থাদি দিতেন না, কিন্তু ছাত্রদের ভেতরে লেখাপড়ার চর্চা তিনি চালাতেন। একদিন এই কাশীর রাস্তায় স্বামী শুদ্ধানন্দের সঙ্গে দেখা হলো। স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী সন্তান স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে দেখা হলো। শুদ্ধানন্দজি সম্পর্কে একটু মনে করিয়ে দিই। শুদ্ধানন্দজি আমাদের রামকৃষ্ণ সংঘের পঞ্চম সংঘগুরু ছিলেন। আমাদের রামকৃষ্ণ মিশনের দীর্ঘদিনের তিনি সম্পাদকের কাজ সমাপন করেছেন, এবং স্বামী শারদানন্দজির শরীর চলে যাওয়ার পর তিনি রামকৃষ্ণ সংঘের প্রথম শ্রীরামকৃষ্ণ সন্তান ছাড়া যিনি রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদকের কাজ করেছেন। তার একটি বিরাট বড় কীর্তি হচ্ছে, আমরা হয়তো ভুলে গিয়েছি, তবু মনে করিয়ে দেওয়ার জন্য বলি, তার একটি বড় কীর্তি হচ্ছে স্বামীজির বক্তৃতা লেখা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা। আমরা যত স্বামীজির বক্তৃতা দেখি, আমরা স্বামীজির যে চিঠিপত্র যার কিছু অনুবাদ দেখি, তার বেশিরভাগই ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন স্বামী শুদ্ধানন্দজি। পরবর্তীকালে এগুলো স্বামী শারদানন্দজি দেখে দিয়েছেন। স্বামী শারদানন্দজি তার অ্যাপ্রুভাল পাওয়ার পরে এগুলো ছাপার অক্ষরে এসেছে, কিন্তু এগুলো মূল ইংরেজিতে বাংলায় অনুবাদ করা হয়েছে। তিনি মনে করতেন যে স্বামীজির এই যে কথা, স্বামীজির কথার চর্চা প্রচার করলে মানুষের ভেতরে স্বামীজির কাজ করা হবে। আর একটি তার মহান কীর্তি আছে, যেটি আমরা অনেকেই জানি না। সেটা হচ্ছে, আমরা পড়ি বটে এই গ্রন্থটি, সেটা হচ্ছে শ্রী শ্রী মায়ের কথা। মায়ের শরীর চলে যাওয়ার পর মাকে যারা দেখেছিলেন তাদের স্মৃতিকথা নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়, শ্রী শ্রী মায়ের কথা। যখন অনেক স্মৃতিকথা এসে জমে, যখন এটি প্রকাশ করার জন্য চাপ আসতে থাকে, তখন শারদানন্দজি বলেন এটা তখনই হবে যখন শুদ্ধানন্দজি আসবেন এবং উনি এসে তার সঙ্গে বসে তারা শুনবেন জয়েন্টলি, এবং তারপরে এটি তারা ঠিক করবেন এই স্মৃতিকথাগুলি প্রকাশিত হবে কি হবে না। প্রত্যেক সপ্তাহে বেলুড় থেকে 2-3 বার করে আসতেন তিনি, এবং সন্ধ্যাবেলা সন্ধ্যারতির পর এক টানা পড়া হয়ে যেতে থাকতো, এবং স্বামী শুদ্ধানন্দজি এবং স্বামী শারদানন্দজি এবং শ্রী শ্রী মায়ের কোনো কোনো মন্ত্র শিষ্য তারা উপস্থিত থাকতেন, এবং সকলের উপস্থিতিতে এইটি পড়া হতো, এবং সেগুলোর অ্যাপ্রুভাল হয়ে একত্রিত হয়ে এই গ্রন্থটি প্রকাশিত হচ্ছে। আমরা যখন শ্রী শ্রী মায়ের কথা পড়ি, এর সম্পূর্ণ কৃতিত্ব যেমন শারদানন্দজির কাছেও যায়, তেমনি শুদ্ধানন্দজির। অসম্ভব জ্ঞানী পুরুষ। ভূতেশানন্দজি মহাজের কাছে শুনেছি তিনি তাদের শাস্ত্র পড়াতেন, কিন্তু এতটাই তিনি পারফেক্ট ছিলেন, যদি শাস্ত্র পড়ানোর আগে তিনি ঠিকমতো নিজে তৈরি হওয়ার সুযোগ না পেতেন, তাহলে সেদিনকে তিনি ক্লাস করতেন না। সব সময়, যেহেতু স্বামীজি বলেছেন স্বামীজির কাজ করা, স্বামীজির কাজের দুটো দিক তার ছিল। একটা হচ্ছে প্রশাসনিক কাজ, সংঘ পরিচালনা করা, আর 2 হচ্ছে এই ভাবগুলি, যে শাস্ত্রের ভাবগুলি পরবর্তী প্রজন্মের কাছে প্রডিউস করা। আরও একটা তার বড় কীর্তি আছে, সেটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মঠ মিশন যে চলছে, স্বামীজির তৈরি করা যে রুলস, যদিও সেটির পরবর্তীকালে অনেকখানি পরিবর্ধন করা হয়েছে, কিন্তু যে মূল যে স্বামীজির যে রুলস, মঠ রুলস, সেটি কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এবং স্বামীজি বিবেকানন্দ থেকে শুনে সেগুলো তিনি লিপিবদ্ধ করেছিলেন। শুদ্ধানন্দজির সঙ্গে তার দেখা হলো। শুদ্ধানন্দ তখন কৈলাস মানস সরোবর দর্শনান্তে কাশীতে এসে পৌঁছেছেন, এবং নিরঞ্জনানন্দ মহারাজের সঙ্গে সোনাপুর আর বংশী দত্তের বাগান বাড়িতে আছেন। এইখানে চারুচন্দ্র মাঝে মাঝে যেতেন,
এবং নিরঞ্জনানন্দজি এবং শুদ্ধানন্দজির সঙ্গ করতেন। কিন্তু শুদ্ধানন্দজির শরীর খারাপ হয়ে যাওয়ায় তাকে বেলুড় মঠ পাঠিয়ে দেওয়া হয় এবং এটি হচ্ছে 1898, যখন তিনি অসুস্থ হয়ে পড়েন তখন তার সেবার ভারও শুভানন্দজি মহারাজ নেন। শুদ্ধানন্দজি মঠে চলে গেলেও চারুচন্দ্র মহারাজ বা চারু মহারাজ বা স্বামী শুভানন্দজি স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে যোগাযোগ রাখতেন চিঠিপত্রের মাধ্যমে এবং তাতেই তিনি জানলেন যে 1899 সালের জানুয়ারি মাস থেকে একটি পত্রিকা প্রকাশিত হবে, উদ্বোধন, এবং সেই পত্রিকা কেমন হবে তার কতগুলি নমুনা পাঠালেন স্বামী শুদ্ধানন্দজি এবং অল্প বয়সী ছেলেপুলের মধ্যে যুবকদের ভেতরে প্রচার করে গ্রাহক ভক্তির জন্য চেষ্টা যাতে করেন। এটা একটা খুব বড় কাজ বলে মনে করতেন চারুবাবু এবং সেইভাবেই তিনি সেটিকে প্রচার করতেন। তাদের যে কেদারনাথের গৃহে, কেদারনাথ আগেই বলেছি, কেদারনাথ মৌলিক, পরবর্তীকালে স্বামী অচলানন্দজি, তার গৃহে যে পাঠচক্র চলত তাতে অনেক পড়াশোনার মধ্যে এই উদ্বোধন গ্রন্থ পাঠ করা হতো। এই উদ্বোধনে তখন ধারাবাহিকভাবে স্বামীজির বিভিন্ন যোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, এগুলি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল এবং এইটি সেখানে নিয়ম করে পাঠ করা হতো। চারুচন্দ্র ছিলেন সেই পাঠক এবং সকলে সেই নিষ্ঠাবান শ্রোতা। স্বামী নিরঞ্জনানন্দজির পবিত্র উৎসাহে এবং সাহচর্যে যুবকদের খুবই প্রেরণা বোধ করছিলেন। কেদারনাথের বাড়িতে নিত্যই ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শ তাদের মাতিয়ে তুলত। তাকে নিয়ে চারুচন্দ্রেরা একবার শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসব পালন করে, যেটির কথা এর আগেও আমরা উল্লেখ করেছি। সেই ছবি নিয়ে আসা হয়, সেই ছবিতেই নিরঞ্জনানন্দজি দেওয়া সেই ছবি, লিথোগ্রাফ ছবিতেই ঠাকুরের পূজা করেন স্বামী নিরঞ্জনানন্দজি, ধ্যান হোম হয় এবং সেদিনকে তিনি জ্বালাময়ী ভাষায় শ্রীরামকৃষ্ণদেবের পবিত্র ত্যাগ বৈরাগ্য সম্পর্কে সাধারণ মানুষের কাছে বলেন। স্বামীজির অন্যতম শিষ্য কল্যাণানন্দজি তখন তীর্থ ভ্রমণ করে কাশীতে এসে উপস্থিত হয়েছেন এবং কেদারনাথের অতিথি হয়েছেন। তখন চারুচন্দ্র প্রভৃতি সকলেই তার সাহচর্য পাচ্ছেন। স্বামীজির আদর্শে, সেবাদর্শের যে অন্তর্নিহিত গভীর সত্যটি যে মানুষের শিবজ্ঞানে জীবসেবা, এই ভাবটি তখন কল্যাণানন্দজি প্রকাশ করা শুরু করেছেন। কল্যাণানন্দজি যখন কনখলে কাজ শুরু করে দিয়েছেন, যদিও খুব ছোট আকারে, কিন্তু কাজ করছেন, এই ভাবনাটা তিনি এই যুবক গোষ্ঠীর কাছে দিতেন, তাদের ভেতরে একটা আগুন জ্বালানোর চেষ্টা করতেন। এই সময় 1900 সালের 12ই জানুয়ারি কলকাতা থেকে যে উদ্বোধন এলো, সেই উদ্বোধনে একটি কবিতা প্রকাশিত হলো স্বামীজির। কবিতাটির নাম হচ্ছে সখার প্রতি। কবিতাটির একটি অংশ, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে সবার পায়, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কবিতার এই ছত্র, এই 4টি লাইন চারুবাবুর জীবনে যেন আগুন জ্বেলে দিল, একটা অদ্ভুত আন্দোলন তৈরি হলো। তিনি এটি পড়ছেন এবং তার ভেতরে, তার শরীরের ভেতরে এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি হতে আরম্ভ করলো। তার মনে হলো যেন স্বামী বিবেকানন্দ তাদের আহ্বান করছেন, তার কাজের সঙ্গী হওয়ার কথা বলছেন। সেই উদ্বোধনটি নিয়ে যখন তিনি পড়লেন, তখনই তিনি তার এক বন্ধু যামিনী রঞ্জন, খুব সম্ভবত যামিনী রঞ্জন মজুমদার, আমি যদি ভুল না করি, এই যামিনী রঞ্জন, তার কাছে তাকে নিয়ে গেলেন এবং তাকে গিয়ে এটি করলেন। যামিনী রঞ্জন মজুমদার, ভুল হয়নি, যামিনী রঞ্জন মজুমদারের কাছে নিয়ে গেলেন। যামিনী রঞ্জন মজুমদারের একটা অদ্ভুত ধারণা ছিল, কাশীতে যদি সাধন ভজন করতেই হয় তাহলে আর অন্য কিছু নয়, শিবজ্ঞানে জীবশিবা টেবার কথা তখন জানতেন না। তিনি ভাবতেন চোখ বন্ধ করে সাধন ভজন, গায়ত্রী মন্ত্রের জপ এবং গঙ্গা স্নান এবং ঘাটের ধারে যে সমস্ত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ হয়, সেই শাস্ত্রাদি গ্রন্থ পাঠ এই করেই জীবন অতিবাহিত করা দরকার। সন্ধ্যাবেলা যথানিয়মে যামিনী রঞ্জন তার ঘরেতে দরজা বন্ধ করে তিনি সাধন ভজনে মত্ত হয়েছেন। এমন সময় তার বাড়িতে এসে উপস্থিত হলেন চারুবাবু, শুভানন্দজি মহারাজ। তিনি বললেন, দেখাতে থাকলেন, এই দেখো, আরে স্বামীজির কথা শোনো, কি তুমি ঘরের কোণে চোখ বুজে আছো, এই শোনো স্বামীজির বেদান্ত বাণী। এই যে সম্মুখে ব্যাধি পীড়িত বুভুক্ষ দরিদ্রদের দেখছো,
ওরাই আমাদের ঈশ্বর, আমাদের নারায়ণ, আমাদের শিব। চারুচন্দ্রকে এই যখন কবিতাটা পড়ানো হলো, তখন তিনি এই অদ্ভুত এই যে ভাবটি তার ভেতরে সঞ্চারিত হলো। চারুবাবু বলতে থাকলেন, শোনো যামিনী, স্বামীজি বলছেন ঈশ্বর বা ব্রহ্ম এই জগতের প্রতি জীবের মধ্যে অধিষ্ঠান করছেন, সর্বভূতে সেই ব্রহ্ম রয়েছেন। এই ভাবটি জাগিয়ে তোলাই সকল ধর্মের, সকল সাধনার এবং সকল কর্মের সার কথা। আজ স্বামীজি আমাদের এই কথাই বুঝিয়ে দিলেন। এইভাবে অনুপ্রাণিত হয়ে ব্যক্তিগত জীবনকে উন্নত এবং শক্তি সম্পন্ন করা দরকার। এই সময়ের একটি ঘটনা, এই যে ছবিটি কীরকমভাবে পরিবর্তন হয় সেটা হচ্ছে, পরের দিন এই যে বারবার চারুচন্দ্রের মুখে সখার প্রতি কবিতাটি শুনেছেন, এবং যামিনী ভিক্ষায় ছত্রে ভিক্ষা করে জীবন ধারণ করতেন, নিত্য গঙ্গা স্নান, বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন, সাধন ভজন এই নিয়েই কেটে থাকতেন। কিন্তু এই যে কবিতা, এটি যেন তার জীবনে একটা অদ্ভুত একটা প্রেরণা এসে দাঁড়ালো। পরের দিন সকালবেলা তিনি গঙ্গা স্নানে যাচ্ছেন, তখন দেখলেন যে পথে একজন মুমূর্ষ বৃদ্ধা পড়ে আছেন। প্রথমে অন্যান্য দিন যেরকম তিনি ফিরেও না তাকিয়ে গঙ্গা স্নানের দিকে চলে যান, আজ কিন্তু তিনি সেরকমটি করলেন না। চতুর্দিক তার মলমূত্রে ঢাকা। সেই ভদ্রমহিলাকে ধীরে ধীরে তিনি তুলে নিয়ে এলেন, নিজে হাতে তার দেহ পরিষ্কার করলেন, পাশ থেকে বিভিন্ন জায়গা থেকে কাপড় টাপড় নিয়ে এসে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে একটি রকে শোয়ালেন এবং পথ্য সংগ্রহ করতে শুরু করলেন। তিনি নিজেই ভিক্ষাজীবী, তাই আর কিভাবে জোগাড় করবেন, নিজে ভিক্ষা করা শুরু করলেন। দেখুন আমাদের কি মহান আদর্শ। এই যে হাসপাতালগুলো তৈরি হয়েছে, এগুলোর পেছনে কত বড় ইতিহাস আছে। এই যামিনী রঞ্জন, যারা এই তিনজন যারা দিয়ে তৈরি হয়েছিল, যামিনী রঞ্জন, শুভানন্দজি এবং অচলানন্দজি, এই তার মধ্যে যামিনী রঞ্জন রাস্তায় ভিক্ষা করতে থাকলেন, এই বৃদ্ধাকে কিছু পথ্য দিতে হবে, এবং এই করে হাত পেতে তিনি 4 আনা ভিক্ষা করলেন এবং তাই দিয়ে কিছু গরম দুধ কিনে নিয়ে এসে সেই বৃদ্ধার জীবন রক্ষা করলেন। এবং তারপরে যখন বৃদ্ধা একটুখানি সুস্থ হলো, একটুখানি স্বাভাবিক হলেন, তখন তাকে ওই একটি গাড়ি করে তিনি ওই রিক্সা নয়, ওই ঠেলা গাড়িতে করে তাকে ভেলুপুরার হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলেন। এই যামিনীর পেছনে এই চারুচন্দ্র এবং অন্যান্যরা এইরকমভাবে প্রভাবিত করত। এই ঘটনাটা বলার কারণটা হচ্ছে এই, আমরা অনেকেই স্বামীজির কথা পড়ি, স্বামীজির কথা ভাবি, কিন্তু এইভাবে স্বামীজির বাণীর মর্মার্থ অনুধাবন করতে পারি না। এই শিষ্যের ভেতরে এই মর্মার্থ অনুধাবন করার ক্ষমতা ছিল, আগুনের মতো সেটি লাগলো, এবং সেই যামিনী রঞ্জনের প্রথাসিদ্ধ জপ ধ্যান, ভিক্ষানুগ্রহণ এবং বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শনের মতো এই কাজ থেকে তিনি এক নতুন জগতের সন্ধান পেলেন, এবং চারুবাবু তার মূল হোতা। আগেও বলেছি, চারুবাবু খুব নিঃশব্দে কাজ করতেন, তার কাজের ভেতরে কোনো হইচই ছিল না। এই নিঃশব্দে তিনি স্বামী বিবেকানন্দের ভাব সম্প্রসারিত করলেন। তৈরি হলো এক নতুন অধ্যায়, যার নাম পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস। আমরা এর গল্প এর পরের দিন আলোচনা করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिते लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।